নমস্কার, বঙ্গমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই ভিডিওতে ইকোনমিক্সের চারটি খুবই গুরুত্বপূর্ণ কার্ভ সম্বন্ধে খুব ডিটেলে আলোচনা করব। আমরা দেখেছি সিজিএল, সিএইচএসএল বা পিএসসির মতো বিভিন্ন হাই ভোল্টেজ পরীক্ষাতে এই চারটি কার্ভ থেকে খুবই ডিটেলে প্রশ্ন এসে থাকে। তাই সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই আসছে ল্যাফার্স কার্ভ। এই ল্যাফার্স কার্ভ 1974 সালে বিখ্যাত ইকোনমিস্ট স্যার আর্থার ল্যাফার ডেভেলপ করেছিল। এই ল্যাফার্স কার্ভের ওয়াই অক্ষ বরাবর থাকে ট্যাক্স রেভিনিউ এবং এক্স অক্ষ বরাবর থাকে ট্যাক্স রেট। এখন যদি আমরা এই কার্ভটির দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যখন পি পয়েন্টে ট্যাক্স রেট 20 তখন ট্যাক্স রেভিনিউ আসছে 40। অর্থাৎ যখন ট্যাক্স রেট 20 আছে তখন সেই ট্যাক্স রেটের সাপেক্ষে আমাদের যে আয় হচ্ছে গভর্নমেন্টের সেটা ধরলাম 40। আবার একটু পরেই যখন ট্যাক্স রেট 50 তখন আমাদের গভর্নমেন্টের দেখছি সবথেকে হাইয়েস্ট আয় হচ্ছে 80। কিন্তু তারপরেই যখন একটা সার্টেন লিমিটের পরে যখন ট্যাক্স রেট অনেকটা বেড়ে যাচ্ছে, 70 হচ্ছে, তখন দেখতে পাচ্ছি ট্যাক্স রেভিনিউ আবার কমে যাচ্ছে। দেখুন, এই কার্ভটি আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝব। ধরুন, আজকের দিনে আমরা একটি ব্যবসা করছি। ব্যবসাটা কিসের ব্যবসা? হতে পারে সেটা মুসুরির ডালের ব্যবসা কিংবা হতে পারে চালের ব্যবসা। তা ধরে নিলাম যে আজকের দিনে আমরা একটি চালের ব্যবসা করছি। তা যখন চালের ব্যবসা করছি, সরকার থেকে 20% ট্যাক্স এই চালের উপর আরোপ করা হয়েছে। তা আমরা সেই সময় চালের উৎপাদন করছি এবং সেই পরিমাণ ট্যাক্স আমরা গভর্নমেন্টকে দিচ্ছি। যখন 50 হলো তখনও আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে সক্ষম হচ্ছি। কিন্তু যখন এই ট্যাক্স রেট বেড়ে 50 থেকে 70 হয়ে গেল তখন আমাদের ধরাছোঁয়ার বাইরে আমাদের এই ট্যাক্স রেট চলে গেল। তখন দেখুন আমাদের কাছে দুটো পন্থা। নয় আমরা আগে যে পরিমাণ চাল উৎপাদন করতাম, আগে যদি 2 কুইন্টাল চাল উৎপাদন করতাম, তাহলে এখন আমরা অনেক কম পরিমাণ চাল উৎপাদন করব, তার ফলে ট্যাক্সও কম দিতে হবে। অথবা আমরা চাল উৎপাদন ছেড়ে অন্য কোনো শাকসবজি বা অন্য কোনো শস্য উৎপাদনের দিকে আমরা মনোযোগ দেবো। সেটা গমও হতে পারে কিংবা ডালও হতে পারে। ল্যাফার্স কার্ভের মেন ফান্ডা এইটাই যে ট্যাক্স রেটের ক্ষেত্রেও একটি থ্রেশহোল্ড ভ্যালু আছে, যেই ভ্যালুটা ক্রস করে গেলে ট্যাক্স রেভিনিউ বাড়ার বদলে কমতে শুরু করবে। এরপরে আসছে ফিলিপ কার্ভ। দেখুন, ফিলিপ কার্ভ ওরিয়েন্টেড যে থিওরি সেটা ইকোনমিস্ট উইলিয়াম ফিলিপস প্রথম ইনভেন্ট করেছিল। এই ফিলিপস কার্ভে বেসিক্যালি যেটা দেখানো হয়েছে যে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইনফ্লেশন পরস্পরের ব্যস্তানুপাতি সম্পর্ক। অর্থাৎ যদি আনএমপ্লয়মেন্ট বাড়ে তাহলে ইনফ্লেশন কমবে, বা আনএমপ্লয়মেন্ট যদি কমে তাহলে ইনফ্লেশন বাড়বে। এখন ইনফ্লেশনটা কি? দেখুন, ইনফ্লেশন মানে হচ্ছে বাংলায় মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতিকে যদি সহজ বাংলায় যদি বুঝতে চান তাহলে এইভাবে বুঝুন। ধরুন, আজকের দিনে যখন ইনফ্লেশন হয়নি, আজকের দিনে আপনি 100 টাকা নিয়ে গেলে 1 কেজি রুই মাছ কিনতে পারছেন। কিন্তু যখন ইনফ্লেশন হবে তখন আপনি ওই 100 টাকা নিয়ে গিয়ে আর 1 কেজি রুই মাছ কিনতে পারবেন না, তখন আপনি 500 রুই মাছ কিনতে পারবেন। অর্থাৎ আপনার যে ক্রয় ক্ষমতা, যে পারচেসিং প্যারিটি, যে পারচেসিং পাওয়ার, সেই পারচেসিং পাওয়ার অনেক কমে যাবে। এটাই হচ্ছে গিয়ে ইনফ্লেশন। এখন দেখে নেওয়া যাক ফিলিপ কার্ভের বেসিক ফান্ডা। দেখুন, ফিলিপ কার্ভের ওয়াই অক্ষ বরাবর থাকে ইনফ্লেশন রেট এবং এক্স অক্ষ বরাবর থাকে আনএমপ্লয়মেন্ট রেট। দেখুন, আমরা যদি এ পয়েন্টটিকে কনসিডার করি, যখন আনএমপ্লয়মেন্ট রেট 20% তখন ইনফ্লেশন রেট 80%। আবার ঠিক অপরভাবে দেখতে পাচ্ছি, যদি বি পয়েন্টকে আমরা কনসিডার করি তখন দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর আনএমপ্লয়মেন্ট রেট যখন 40% তখন ইনফ্লেশন রেট 60%। সি পয়েন্টের ক্ষেত্রে যখন আনএমপ্লয়মেন্ট 70% তখন ইনফ্লেশন রেট 40%। ফিলিপ কার্ভ বেসিক্যালি এটাই বলেছে যে আনএমপ্লয়মেন্ট রেট এবং ইনফ্লেশন রেট পরস্পরের রিভার্সলি প্রপোর্শনাল। যদিও ফিলিপ কার্ভ স্ট্যাগফ্লেশনের মতো ফিনোমেনাকে কিন্তু কখনোই ব্যাখ্যা দিতে পারেনি। দেখুন, স্ট্যাগফ্লেশন জিনিসটা কি? দেখুন, স্ট্যাগফ্লেশন জিনিসটা হচ্ছে গিয়ে সেই জিনিসটা আমরা ফিলিপ কার্ভে দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন রেট যদি বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট রেট কমবে, অথবা ইনফ্লেশন রেট যদি কমে তাহলে আনএমপ্লয়মেন্ট রেট বাড়বে। অর্থাৎ একটা বাড়লে অপরটা কমবে, এরকম একটি ব্যস্তানুপাতি সম্পর্ক। কিন্তু স্ট্যাগফ্লেশনের ক্ষেত্রে দুটোই একসাথে বাড়তে থাকে। এক্ষেত্রে বলে রাখা ভালো, স্ট্যাগফ্লেশনের সবথেকে জ্বলন্ত উদাহরণ হচ্ছে 1970 সাল থেকে 1980-র মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের টাইমে অর্থনৈতিক পরিকাঠামোতে মুদ্রাস্ফীতি এতটাই বেড়ে গেছিল যে এই 10 বছর আমেরিকার স্ট্যাগফ্লেশন রেট সব থেকে হাই ছিল। 1977 থেকে 1978-এর শেষের দিকে স্ট্যাগফ্লেশন এতটাই বেশি ছিল যে আনএমপ্লয়মেন্ট এবং তার সাথে সাথে ইনফ্লেশন দুটোই ধরাছোঁয়ার বাইরে চলে যায় এবং অ্যাজ এ রেজাল্ট ইউএসএ রিসেশনের সম্মুখীন হয়ে থাকে। দেখুন,
স্ট্যাগফ্লেশন কেন এত ভয়ঙ্কর? কারণ স্ট্যাগফ্লেশনের ক্ষেত্রে মনিটারি পলিসি বা ফিসকাল পলিসি এই দুটোর কোনোটাই কার্যকর হয় না, যার জন্য স্ট্যাগফ্লেশনকে কন্ট্রোল করা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এখন এই স্ট্যাগফ্লেশনটা হয় কেন? দেখুন, স্ট্যাগফ্লেশনটা হয় কেন সেই বিষয় নিয়ে খুব একটা প্রমিনেন্ট ধারণা সেভাবে পাওয়া যায় না, তবে স্ট্যাগফ্লেশন সম্বন্ধে যে প্রমিনেন্ট ধারণাটা কজ হিসেবে পাওয়া যায় সেটা হচ্ছে হঠাৎ করে কোনো রিয়েল শক। এখন এই রিয়েল শক জিনিসটা কি? দেখুন, রিয়েল শকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ট্যাক্স রেগুলেশন সিস্টেম, যুদ্ধ, খরা, বন্যা, অর্থাৎ এক কথায় বা গোদা বাংলা ভাষাতে একটা বিপুল আয়তনের চেঞ্জ যখন হঠাৎ করে যখন চলে আসে। তো এই রিয়েল শকের ইম্প্যাক্ট এতটাই বেশি হয়, যদি ইকোনমি কোনো একটা সেক্টরে এর ইম্প্যাক্ট পড়ে সেটা অ্যাম্পলিফাই হয়ে অন্যান্য বিভিন্ন ইকোনমিক সেক্টরে কিন্তু এর কিন্তু যে ইম্প্যাক্ট সেটা পৌঁছে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন হঠাৎ করে কোনো একটা রাজ্যে প্রচুর বন্যা হলো, এখন সেই বন্যার ফলস্বরূপ সেই রাজ্যের সমস্ত গম হচ্ছে নষ্ট হয়ে গেল। এখন গম থেকে হচ্ছে গিয়ে ময়দা তৈরি হয়। এখন যেই মুহূর্তে গম নষ্ট হয়ে গেল সেই মুহূর্তে হলো কি, ময়দাজাত যে বিভিন্ন দ্রব্য, ধরুন বিস্কুট, বিভিন্ন কেক তৈরিতে যে ময়দা লাগে, এই সমস্ত বিস্কুট কেক জাতীয় দ্রব্যের দাম হু করে বাড়তে থাকলো। এটাই হচ্ছে গিয়ে রিয়েল শকের হচ্ছে খুব বাজে ইম্প্যাক্ট। এবারে আমরা যেটা আসছি সেই কার্ভটার নাম হচ্ছে গিয়ে লরেঞ্জ কার্ভ। দেখুন, লরেঞ্জ কার্ভ ডেভেলপ করেছিলেন ম্যাক্স লরেঞ্জ 1906 সালে। এই লরেঞ্জ কার্ভ বেসিক্যালি শো করে কোনো দেশের ইনকাম ইনইকুয়ালিটি কতটা। ইনকাম ইনইকুয়ালিটি মানে একটা দেশে যে মানুষের রুজি রোজগারের জন্য যে টাকা রোজগার করছে তার মধ্যে বৈষম্যতা কতটা। দেখুন, আমরা কার্ভের দিকে তাকালে বুঝতে পারবো। এই কার্ভের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে শেয়ার অফ ইনকাম আর্নড, অর্থাৎ যত পার্সেন্টেজ ইনকাম আয় হচ্ছে, এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকে সেই পরিমাণ ইনকাম যত পরিমাণ লোক ইনকাম করছে, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর থাকে পপুলেশন এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে আর্নড ইনকাম। দেখুন, লরেঞ্জ কার্ভে আপনারা যে কালো ইনক্লাইন স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছেন না, এটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এই লাইন অফ ইকুয়ালিটি অনুযায়ী এটাই বলা হয়েছে, যদি আমরা কিউ পয়েন্টকে কনসিডার করি, লাইন অফ ইকুয়ালিটি অনুযায়ী বলছে 60% মানুষ, এই যে দেখুন এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর বলছে 60% মানুষ একটি দেশে 60% ইনকাম আয় করছে। এটা হচ্ছে কি লাইন অফ ইকুয়ালিটি অনুযায়ী, এটা হচ্ছে কি আমাদের এক্সপেকটেশন। বাট রিয়েলিটি কিন্তু একটু অন্যই কথা বলে। রিয়েলিটি বলছে, দেখুন এই যে লাল রঙের যে বেঁকা মতো যে কার্ভটা দেখছেন, এটা হচ্ছে কি লরেঞ্জ কার্ভ। রিয়েলিটি বলছে, যদি আমরা এম পয়েন্টকে কনসিডার করি, যে 60% মানুষ মাত্র আমাদের দেশের যা ইনকাম হচ্ছে তার মাত্র 30% ইনকাম আর্ন করছে। অর্থাৎ বুঝতে পারছেন তো, লাইন অফ ইকুয়ালিটি বলছে 60 জন মানুষ 60 টাকা আয় করবে, কিন্তু লরেঞ্জ কার্ভ অনুযায়ী বলা হচ্ছে 60 জন মানুষ বেসিক্যালি 30 টাকা আয় করবে। এবং এই লরেঞ্জ কার্ভ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। দেখুন, গিনি কোএফিসিয়েন্ট জিনিসটা কি? এই যে লরেঞ্জ কার্ভ, যে লাল যে বেঁকা মতো কার্ভটা দেখতে পাচ্ছেন, এই কার্ভের ওপর দিকের যে অংশটা, এই যে আকাশী অংশ, এবং এই যে লাইন অফ ইকুয়ালিটির নিচের দিকের যে অংশটা, এই যে আকাশী যে অংশটা, এই যে কড়াই টাইপের যে অংশটা দেখতে পাচ্ছেন, একটা হেমিস্ফিয়ার গোছের এই যে অংশটা, এই অংশটার রেশিওটাকেই বলা হয় হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট। অর্থাৎ এরিয়া অ্যাবাভ দ্য লরেঞ্জ কার্ভ, এই যে লরেঞ্জ কার্ভের ওপরের এরিয়া ইজ টু এরিয়া বিলো দ্য লাইন অফ ইকুয়ালিটি, অর্থাৎ এর তলার এরিয়াটা, এর যে হচ্ছে রেশিও সেটা কি বলা হয় গিনি কোএফিসিয়েন্ট। গিনি কোএফিসিয়েন্ট 0 থেকে 1 অবধি হয়। ধরুন বলা হলো আমেরিকার গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে 0.3, আর আমাদের ইন্ডিয়ার গিনি কোএফিসিয়েন্ট হচ্ছে 0.6। তাহলে এ থেকে আমরা কি বুঝবো? যেহেতু ইন্ডিয়ার গিনি ইন্ডেক্স 0.6, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার যে ইনকাম ইনইকুয়ালিটি সেটা আমেরিকার থেকে অনেক বেশি, কারণ আমেরিকার গিনি ইন্ডেক্স হচ্ছে 0.3। এটা আমরা জাস্ট ধরে নিলাম। এবং সবার শেষে আসছে কুজনেট কার্ভ। এই কুজনেট কার্ভে বেসিক্যালি গিনি ইন্ডেক্স, যেটা আমরা একটু আগে দেখলাম লরেঞ্জ কার্ভে, এই গিনি ইন্ডেক্স এবং ডিগ্রি অফ ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে যে রিলেশনটা আছে সেইটাই হচ্ছে গিয়ে কুজনেট কার্ভ শো করেছে। চলুন দেখে নেওয়া যাক একবার। দেখুন, এই হচ্ছে কুজনেট কার্ভ, যার ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে গিনি ইন্ডেক্স এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকে ডিগ্রি অফ ডেভেলপমেন্ট। ডিগ্রি অফ ডেভেলপমেন্ট মানে ধরতে পারেন জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অথবা ইনকাম পার ক্যাপিটা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিডিপি, যদি আমরা ডিগ্রি অফ ডেভেলপমেন্টটা যদি জিডিপি ধরে নিই, দেখুন জিডিপি যখন 20 তখন গিনি ইন্ডেক্স 40, অর্থাৎ 20 যখন আমাদের জিডিপি
তখন গিনি ইন্ডেক্স 40, যখন 50 হচ্ছে জিডিপি তখন গিনি ইন্ডেক্স 80, অর্থাৎ ইনইকুয়ালিটি অনেক বেশি। কিন্তু যখন জিডিপি 70 তখন দেখুন আস্তে আস্তে গিনি ইন্ডেক্স আবার পড়তে শুরু করেছে, অর্থাৎ রিডাকশান হতে শুরু করেছে, সেটা কত 60 নেমে এসেছে। অর্থাৎ এই কার্ভ থেকে একটা জিনিস ভালো করে স্পষ্ট বুঝতে পাচ্ছেন যে এই যে আজকের দিনে যে জিডিপি নিয়ে যে এত মাতামাতি, এত যে হচ্ছে গিয়ে বিভিন্ন ইকোনমিস্টরা হচ্ছে গিয়ে বলছে যে ইন্ডিয়ার অবস্থা খুব খারাপ দিকে এগোচ্ছে, তার কারণ এইটাই, জিডিপি যত কমতে থাকবে তত হচ্ছে গিয়ে আমাদের যে দেশের যে গিনি ইন্ডেক্স, অর্থাৎ আমাদের দেশের যে ইনকাম ইনইকুয়ালিটি তত বাড়তে থাকবে। অদূর ভবিষ্যতে সেই দেশটা আস্তে আস্তে রিসেশনের পথ ধরে হাঁটতে থাকে। তো এই ছিল আজকে আমাদের ইকোনমিক্সের সবথেকে গুরুত্বপূর্ণ 4টি কার্ভ, তথা ল্যাফার কার্ভ, লরেঞ্জ কার্ভ, ফিলিপ কার্ভ এবং সবার লাস্টে কুজনেটস কার্ভ ওরিয়েন্টেড যাবতীয় তথ্য আমরা চেষ্টা করেছি বাংলা ভাষাতে বিভিন্ন উদাহরণের সাহায্যে আপনাদের যতটা সম্ভব সোজাভাবে বোঝানো। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।